সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলায় তাকে গ্রেপ্তারের আবেদন এবং জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবে প্রসিকিউশন। এর আগে মঙ্গলবার ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের করা এক আবেদনের প্রেক্ষিতে তাকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার আরেক সাবেক সেনা মাসুদ উদ্দিন চৌধুরী এবং আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল মোজাফফরের। মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে আবার মোজাফফরের সংশ্লিষ্টতা খুঁজতে দুজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর। গেল 15 জুলাই রাতে বনানী ডিওএইচএস এর একটি বাড়ি থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই, আমাদের সঙ্গে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী সিফাত ফারুকী। সিফাত, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন তাকে আদালত পাড়ায় আনা হয়েছে, একটু পরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তাকে নেওয়া হবে। কাজটি হয়েছে কিনা একটু জানাবেন, সাথে একটু বলবেন তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হতে পারে এবং সুনির্দিষ্ট হত্যাকাণ্ডের পাশাপাশি নতুন কোনো মামলায় আসামি করা হবে কিনা একটু জানাবেন আমাদেরকে সিফাত। রাকিব, আগে যেমনটি বলেছিলাম ইতোমধ্যে তাকে আনা হয়েছে, তবে এখনো তাকে ট্রাইব্যুনালে ভেতরে তাকে নেওয়া হয়নি। এখনো পর্যন্ত তিনি পুলিশের তত্ত্বাবধানে রয়েছেন আরেকটি কক্ষে। যেটি আপনি জানতে চেয়েছেন যে কি কি অভিযোগে তাকে আসলে অভিযুক্ত করা হয়েছে। প্রথমত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনি তৎকালীন মেজর ছিলেন মোজাফফর হোসেন, তাকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং এর আগে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে আদালতে হাজির করার নির্দেশ দেয়। এবং আরো কয়েকটি বিষয় আমরা জানতে পেরেছি যে সারা বাংলাদেশে যখন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল তখনও এই আসামি অর্থাৎ মেজর মোজাফফর মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে একটি সংশ্লিষ্টতা তদন্ত সংস্থা পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। সে কারণে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসেছে যে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে অর্থাৎ একই সাথে 1/11 সাথে তার যোগসূত্র রয়েছে এবং আর কোনো বিষয়ে কোনো যোগসূত্র আছে কিনা তা উদ্ঘাটনের জন্য তদন্তকারী কর্মকর্তারা আবেদন করেছে। এছাড়া 23 তারিখ মানে আজকে তাকে হাজির করার জন্য যে আদেশ দেওয়া হয়েছে, তাকে যদি হাজির করা হয় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এছাড়া ঢাকা মহানগর পুলিশ 16 জুলাইয়ের যে সংবাদ বিজ্ঞপ্তি সে অনুযায়ী গত 15 জুলাই বুধবার বনানীর একটি বাসা থেকে তাকে আটক করা হয় এবং এরপরে তাকে মূলত আটক করা হয় এবং এখনো পর্যন্ত যেহেতু তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়নি, তাকে যখন নেওয়া হবে এরপরে আমরা জানতে পারবো মূলত তার বিরুদ্ধে কি কি পদক্ষেপ বা ব্যবস্থা নেওয়া হবে। রাকিব, সেই পরবর্তীতে আরো কথা হবে। আপনার সঙ্গে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিফাত ফারুকী। শিরোনামে বলছিলাম, মিয়ানমার হয়ে চীনের সাথে রেল যোগাযোগের পরিকল্পনা বাংলাদেশের। চীন সফর থেকে ফিরে এ নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানিয়েছেন, নির্দেশনা অনুযায়ী মিয়ানমার সীমান্তে 0 পয়েন্ট ঘুমধুম পর্যন্ত এই লাইন বসানোর কাজ শুরু করবেন তারা। মোহন ইসলামের প্রতিবেদন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় চট্টগ্রামের দোহাজারী থেকে বান্দরবানের গুমদুম সীমান্ত পর্যন্ত রেললাইন সংযোগের প্রকল্প নেওয়া হয়। পরে কক্সবাজার পর্যন্ত রেল সংযোগ হলেও বাকি অংশ বাদ দেওয়া হয়। যদিও গুমদুম সীমান্ত পর্যন্ত রেললাইন বসাতে আগেই সমীক্ষা করেছে রেলওয়ে। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে সরাসরি চীন পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনায় এগুচ্ছে সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর থেকে ফিরে এ বিষয়ে নির্দেশনা দেন। বাংলাদেশের কক্সবাজার থেকে গুমদুম পর্যন্ত যেটি আমরা ওই প্রজেক্ট থেকে আমরা এটা কাঠিল করেছিলাম, এটা আবার আমরা এটা ইমপ্লিমেন্ট করব বলে আমরা আশা করছি। পরিকল্পনা অনুযায়ী কক্সবাজার স্টেশন থেকে রেললাইন সংযোগ করা হবে গুমদুম সীমান্ত পর্যন্ত। আমার পেছনের অংশ মায়ানমার, আর এই শূন্যরেখা পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের একটি প্রকল্প ছিল। সেই প্রকল্পটি পরবর্তীতে বাতিল করা হয়, কিন্তু প্রধানমন্ত্রীর চীন সফর পর আবারও নতুন করে আলোর মুখ দেখছে এই রেল সংযোগের প্রকল্পটি। তবে চীনের সাথে সরাসরি রেল যোগাযোগের ক্ষেত্রে বেশ জটিলতা রয়েছে। বিশেষ করে যুদ্ধ চলা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি গুরুত্বপূর্ণ।
এর বাইরেও রেল সংশ্লিষ্ট কিছু জটিলতা আছে বলে জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব। ওই পারে মিয়ানমারের দিকে কিন্তু প্রায় 150 থেকে 170 কিলোমিটার দূরে কিন্তু রেল লাইন। তাদের একই সাথে যদি তারা তাদের দিকটা কানেক্ট না করে, তাহলে আমি শুধু এককভাবে আমরা করে কিন্তু আমরা এই বেনিফিটটা আমরা নিতে পারবো না। এর জন্য এটা বাইল্যাটারাল একটা ইস্যু আছে মিয়ানমারের সাথে। কাজে আমরা আশা করছি আমরা এর ব্যাপারে ইতিবাচকভাবে দেখছি এটা করবার জন্য। তো মিয়ানমারের সঙ্গে হয়তো ভবিষ্যতে দ্বিপাক্ষিক আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এগোবো। একদিকে স্বৈরাচারী আওয়ামী লীগের সময় করা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল চলাচলের চুক্তি বাতিল, অন্যদিকে চীনের সাথে সরাসরি রেল যোগাযোগের পরিকল্পনা। এ নিয়ে ভূরাজনীতির চাল কোন দিকে যায় সেটাও দেখার বিষয়। মোহন ইসলাম, ৭১, ঘুমদুম সীমান্ত, বান্দরবান। দর্শক, এই মুহূর্তে আমরা চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যেতে চাই। সেখানে ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যে কনফারেন্স চলছে সেখানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Before entering politics, I also started my career as a businessman. From my experience, I have learned that business do not succeed only because of entrepreneurial credential or political promises. They partly succeed because of the government policies that support growth. Today, I would like to share something with you. The new forward-looking BNP government wants your companies to invest and expand in Bangladesh. Whether you are a local entrepreneur or a foreign investor. When you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. This is a commitment we will try our best to keep, inshallah. Ladies and gentlemen, Bangladesh has many challenges, but it also has remarkable strengths. We have a large and fast-growing domestic market, a young and hard-working population, a strategic location, and an elected government with overwhelming public support. Together, these strengths position Bangladesh for sustained prosperity. Our vision is to build a rules-based, globally connected, private sector-driven economy. Our election manifesto provides a clear roadmap for economic transformation. We invite you not only to invest in Bangladesh, but also to become partner in delivering that vision. Our government has completed 5 months in office, but our policy preparation began long before the election. We listened to investors, entrepreneurs, business associations, economists, development partners, and business leaders. Their message was clear. Bangladesh needs stronger legal protection for investment, modern regulatory framework, simpler tax system, easier profit repatriation, deeper capital market, and better infrastructure, of course. Dear investors, we listened carefully, and now we are acting accordingly. We are modernizing our legal and regulatory framework, strengthening investor protection, improving dispute resolution, simplifying tax and VAT administration, and making it easier to repatriate profits. We are also developing a stronger capital market, encouraging startups, reducing unnecessary regulation, cutting red tape, simplifying government procedures, and digitizing public services. At the same time, we are improving ports, logistics, infrastructure, and energy security, while encouraging greater investment in renewable energy. Our government is determined to build a $1 trillion economy by 2034.
Our, our first budget provides targeted incentives for priority sectors, including renewable energy, pharmaceuticals, electronics, digital services, agro-processing, advanced textile, healthcare, and logistics. We are positioning Bangladesh as a manufacturing hub, expanding and diversifying our ready-made garment industry and investing in the skills, know-how, and technologies needed for human capital development. Ladies and gentlemen, Bangladesh's future depends not only on attracting investment, but also on building lasting partnership. I invite every business leaders in this room to become part of that future. Together, we can build an economy that is stronger, equitable, and inclusive. I welcome all of you to invest and flourish in Bangladesh. Let us grow together, create jobs, and shape Bangladesh. Let us become partners in building a prosperous and globally connected Bangladesh. Thank you very much. And I wish you all the very best in our collective journey ahead. Thank you. Have a good day. আমরা ছিলাম এতক্ষণ রাজধানী চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবং বলছিলাম সেখানে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স চলছিল এবং সেই কনফারেন্সে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিশ্চয়ই প্রধানমন্ত্রীর বক্তব্য এবং গোটা আয়োজনের বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে, এতে বন্যার ঝুঁকিতে রয়েছে জেলার অন্তত 31টি ইউনিয়ন। আমরা আরেকটু আপডেট জানতে চাই, সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, একটু আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং স্বস্তির খবর যে সিরাজগঞ্জের আবহাওয়াটা ভালো, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, যে কারণে আসলে কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু তারপরও ঝুঁকিতে 31টি ইউনিয়ন রয়েছে, কারণ যমুনা নদীর পানিটা বেড়ে গেছে। একটু বলবেন আসলে ওই 31টি ইউনিয়নের বাসিন্দাদের জন্য কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? এখন পর্যন্ত আসলে কি চিত্র দেখছেন স্যার? বৃদ্ধি পাচ্ছে, ফলে জেলার সদর উপজেলা সহ 5টি উপজেলায় কিন্তু তীব্র ভাঙন আকার ধারণ করেছে। এতে কিন্তু প্রায় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে এবং অসংখ্য মানুষ কিন্তু নদী তীরে স্থান নিয়েছে। বিশেষ করে আমি যদি একটা কথা বলতে চাই যে গত এক সপ্তাহে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু যমুনা নদী পানি বৃদ্ধি পাওয়ার ফলে জেলায় কিন্তু 5টি উপজেলায় ভাঙনের আকার তীব্র ধারণ করেছে। এতে জেলা প্রশাসন এবং সিভিল সার্জনের পক্ষ থেকে ইতিমধ্যেই 82-83টি ইউনিয়নের মধ্যে থেকে 31টা ইউনিয়নকে বন্যার ঝুঁকিপূর্ণ ইউনিয়ন হিসাবে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে চরগিরিশ সদর উপজেলার বাহুকা, সোনগাছা সহ এবং কাজীপুরের চরগিরিশ এবং রতন গান্ধী সহ বিভিন্ন ইউনিয়ন কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে এবং শতাধিক ঘরবাড়ি বিলীন হওয়ার পরে নদী পাড়ের মানুষ কিন্তু মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় কিন্তু এই 31টা ইউনিয়নে কিন্তু পানি প্রবেশ করতে পারে। এতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। 83টি ইউনিয়নের কিন্তু একটা করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। বিশেষ করে 31টা ইউনিয়নে কিন্তু মেডিকেল টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে, স্বাস্থ্য ঝুঁকি থেকে শুরু করে বিভিন্ন বিষয় তারা দেখভাল করছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু যে ভাঙন কবলিত অঞ্চলগুলো, সেগুলো কিন্তু সেই অঞ্চলগুলোতে কিন্তু সরকারি ভাবে কোনো বরাদ্দ তারা পাননি। এতে কিন্তু তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগটা আগেও জানিয়েছিলেন, নিশ্চয়ই আপনি আছেন, তারা বরাদ্দ পেলেন কিনা সেটি নিয়ে আপনার কাছ থেকে পরবর্তীতে আপডেটও পাবো এবং প্রতিবেদন আকারে নিশ্চয়ই জানতেও পারবো। সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন সিরাজগঞ্জ থেকে।